আর সরকার কোন পদক্ষেপটি নিলে এই তিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা সাধারণভাবে জীবনযাপন করতে পারে এবং অস্ত্রের জঞ্জালে উচ্ছেদ হতে পারে, যে এই কোন পদক্ষেপ নিলে সরকার এটা আমি আসলে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করে, নট বাঙালি, ওভারঅল। কারণ পার্বত্য চট্টগ্রামে শুধু বাঙালি নয়, সাধারণ প্রত্যেকটা জাতিগোষ্ঠী কি নির্যাতিত হচ্ছে। আমরা কালকেও দেখেছি যে খাগড়াছড়ি জেলায় ভাঙচুর করেছে, বিভিন্ন সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, হামলা করেছে। আমার থেকে মনে হয় যে বাংলাদেশ সরকারের উচিত যে পার্বত্য চট্টগ্রামে যৌথ এবং শক্তিশালী প্রশাসনের মাধ্যমে আজকের যেই সন্ত্রাসী হামলা, সন্ত্রাস, অস্ত্র এবং এইগুলা দমন করা সম্ভব, পসিবল। কারণ বর্তমান যে প্রযুক্তিগতভাবে বিশ্ব আগানো, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং আমাদের যে বর্ডারগুলো রয়েছে, ভারত মায়ানমারের সাথে বর্ডারগুলো রয়েছে, যে দিক দিয়ে অস্ত্রশস্ত্রগুলো পার্বত্য চট্টগ্রামে ঢুকে, অবৈধ বিভিন্ন সামগ্রী পার্বত্য চট্টগ্রামে ঢুকে, এগুলো রোধ করতে হবে। এবং আমরা দেখেছি বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বর্ডার রাস্তাগুলো দিয়েছে, অনেক বর্ডার রাস্তা কিন্তু তারা করতেও দিচ্ছে না, তাদের বাধা দিচ্ছে, কারণ তারা জানে যে বর্ডার রাস্তাগুলো হলে তাদের জন্য কি মানে প্রবলেম। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত যে বর্ডার রাস্তাটা খুব দ্রুত বাস্তবায়ন করে এটা খুলে দেওয়া এবং পার্বত্য চট্টগ্রামে যৌথ শক্তিশালী সামরিক সৈন্য পাঠানো এবং র্যাব সহ একটা যৌথ বাহিনী গঠন করা এবং সেখানে কার্যকরী অভিযান পরিচালনা করা। তাহলে মনে হয় আর কেউ মাথা চাড়া দিয়ে এরকম সাধারণ নাগরিকদের উপরে এভাবে স্বৈরাচারী আচরণ আর কেউ করবে বলে মনে হয় না। পার্বত্য অঞ্চলে আমরা দেখলাম গতকালকে এবং আজকে বৃহত্তর খাগড়াছড়ি যে সেনাবাহিনীর উপরে অবৈধ অস্ত্রধারীরা যে হামলা করেছে এবং তাদেরকে 11 জনকে আহত করেছে, এই বিষয়টাকে আসলে আপনি হুমকি স্বরূপ দেখতেছেন কিনা? এটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা হুমকি না, তারা একটা বার্তা দিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে। তারা প্রমাণ করতে চাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সবসময় এমন অরাজকতা লেগে থাকে এই মুহূর্তে। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ। গণ অভ্যুত্থানের পরে আমরা একটা ইন্টারিম সরকার পেয়েছি এবং আপনারা তো জানেন যে হচ্ছে এই যে গণ অভ্যুত্থানটা কত হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের আজকের এই সরকার। সুতরাং এই সরকার, এই গণ অভ্যুত্থানের পরেও যে সরকার এসেছে, তারা এসেও যতটা পাহাড়কে যত শান্তিপূর্ণের জন্য যতটুকু কাজ করা দরকার মনে করছি, তাও তারা করছে না। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি গণমাধ্যম সংস্কার কমিশনে আদিবাসী নামক একটি রাষ্ট্রদ্রোহী শব্দ ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে হয়? স্পষ্ট। আদিবাসী ইউজ করলে কি হতে পারে, আদিবাসী ইউজ করার মানে ক্ষতি কি রাষ্ট্রের জন্য, সব জেনে শুনে ইচ্ছাকৃতভাবে শব্দটা ঢুকে দিয়েছে। তারই ধারাবাহিকতা, তারই পরবর্তী কর্মসূচি হিসেবে বর্তমান পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে আজকে যে ন্যাক্কারজনক হামলা, আমাদের দেশ রক্ষা সেনাবাহিনী 11 জন সদস্যকে আহত করেছে এবং আমরা গেছে পরশুদিন দেখেছি খাগড়াছড়ি সদরেও সেনাবাহিনী গাড়ির উপরে হামলা করেছে। আমরা কিন্তু গণ অভ্যুত্থানেও আমরা সেনাবাহিনীকে সম্মান করেছি, ফুল দিয়েছি। গণ অভ্যুত্থানে বৈষম্য ছাত্র আন্দোলনেও কিন্তু সেনাবাহিনীকে রেসপেক্ট করেছে। এই জন্য আজকের এই সুষ্ঠু পরিবেশ। কিন্তু আমাদের পাহাড়ে দেখে ভিন্ন। আমাদের পাহাড়ে যেতে হলে আমাদের হচ্ছে সেনাবাহিনীর প্রটোকলে যেতে হয়। কেন? কারণ পার্বত্য চট্টগ্রামের এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ধারাতেই তারা হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। পার্বত্য চট্টগ্রামে তারা আলাদা, ইতিমধ্যে আমরা দেখি যে মাইকেল চাকমা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন চায়। স্পষ্ট 5 আগস্টের পরে সেই স্মারকলিপি দেয় স্বায়ত্তশাসন, যেটা কিভাবে সম্ভব একটি গণতান্ত্রিক দেশের জন্য। কিন্তু আমার থেকে মনে হয় যে সরকারও হচ্ছে ইচ্ছাকৃতভাবে নীরব ভূমিকা পালন করছে। সরকার চাইলেই পার্বত্য চট্টগ্রাম মাত্র 3টা জেলাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া এবং 3টা জেলা থেকে এই যে উগ্র সন্ত্রাসবাদ দূর করা কোনো ব্যাপারই নাই। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে বাংলাদেশের অবিচ্ছেদ্য পার্বত্য অঞ্চলে এখন সর্বপ্রথম যে পদক্ষেপ সেটা হলো শক্তিশালী সামরিক বাহিনী ওখানে গঠন করা, যাদের মাধ্যমে পাহাড়ের অস্ত্রের জঞ্জানিগুলো মুক্ত হতে পারে এবং শান্তি ফিরে আসতে পারে।